স্বাগত। আজ আমরা একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যা শুধু ইতিহাস নয়, ভূগোল আর মানুষের স্মৃতিকেও খুব গভীরভাবে ছুঁয়ে যায়। 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর ওই অঞ্চলের ভূচিত্র, মানে জায়গাটার চেহারা কিভাবে আমূল বদলে গিয়েছিল। ঠিক। এবং সেই পরিবর্তনটা, বিশেষ করে ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনের যে আকাঙ্ক্ষা, তার সামনে কত বড় একটা বাস্তবতার দেয়াল হয়ে দাঁড়িয়েছে, আজ আমরা সেটাই দেখব। আমরা আর্নন গোলানের একটা লেখা দ্য স্পেশিয়াল আউটকাম অফ দ্য 1948 ওয়ার অ্যান্ড প্রসপেক্টস ফর রিটার্ন, সেটার উপর ভিত্তি করে আলোচনাটা করব। হ্যাঁ, গোলানের কাজটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে এই সংঘাতটা শুধু রাজনৈতিক বা সামরিক নয়, মাটির ওপর, মানে জমির ওপর এর ছাপটা কতটা স্থায়ী আর কতটা জটিল। একদম ঠিক বলেছেন। যুদ্ধ মানেই তো জায়গার পরিবর্তন, মানে স্থানিক পরিবর্তন। কিন্তু আধুনিক যুদ্ধ, বিশেষ করে যখন সংঘাতটা এত দীর্ঘস্থায়ী হয়, তখন খুব দ্রুত একটা অঞ্চলের মানুষের বিন্যাস, তার পরিবেশ, তার চেনা চেহারা সব পাল্টে দিতে পারে, যেমনটা গোলান দেখাচ্ছেন। হ্যাঁ, গোলানের বিশ্লেষণে আমরা এটাই দেখি যে 1948 সালের সেই আঘাতগুলো, মানে জায়গাগুলোর উপর যে পরিবর্তনগুলো হয়েছিল, সেগুলো কতটা ব্যাপক ছিল। আর পরেও সেগুলো কিন্তু অন্য কিছুর নিচে চাপা পড়েনি, বরং সেই সময়ের পরিবর্তনগুলোই পরের বাস্তবতাকে নিয়ন্ত্রণ করেছে। তাহলে চলুন একটু খুলে বলা যাক, যুদ্ধের ঠিক পরপর পরিস্থিতিটা কেমন দাঁড়ালো। হ্যাঁ, গোলানের লেখায় পাই ব্রিটিশ ম্যান্ডেটরি প্যালেস্টাইনের যে ম্যাপটা ছিল, সেটা যেন ছিঁড়ে ফেলা হলো। প্রায় 400 ফিলিস্তিনি আরব গ্রাম। 400? ভাবা যায়। হ্যাঁ, আর অনেকগুলো শহর বা নগরের আরব পাড়া, এমনকি গোটা 6টা আরব শহরও, সব চলে এলো বিজয়ী ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। আর এই সদ্য তৈরি হওয়া ইসরায়েল রাষ্ট্র, সেটা ব্রিটিশ ম্যান্ডেটরি প্যালেস্টাইনের প্রায় ধরুন 76% এলাকা জুড়ে, মানে 3/4-এরও বেশি। হ্যাঁ, অনেকটা জায়গা। আর এর মানবিক মূল্যটা ছিল অন্তম, মানে বিশাল। কি রকম? এই যে বিশাল এলাকাটা ইসরায়েলের নিয়ন্ত্রণে এলো, সেখানকার আরব বাসিন্দাদের একটা বিরাট অংশ, প্রায় 7 লক্ষ মানুষ রাতারাতি শরণার্থীতে পরিণত হলেন। 7 লক্ষ? হ্যাঁ, গোলান দেখাচ্ছেন তাদের বেশিরভাগই গেলেন পাশের আরব এলাকাগুলোতে। প্রায় 38% গেলেন জর্ডান শাসিত ওয়েস্ট ব্যাংকে। আচ্ছা। 26% গেলেন মিশর নিয়ন্ত্রিত গাজা স্ট্রিপে। বাকিরা ছড়িয়ে পড়লেন লেবানন, সিরিয়া, জর্ডানে, অল্প কিছু মিশর বা ইরাকেও গেছিলেন। আর তাদের থাকার ব্যবস্থা? বেশিরভাগই শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। এই যে এত বিপুল সংখ্যক মানুষের এত দ্রুত স্থানচ্যুতি, এটাই ছিল তখনকার মানে ভয়াবহ বাস্তবতা। একই সময় কিন্তু আরেকটা উল্টো স্রোতও চলছিল, তাই না? ইসরায়েল তখন বিপুল সংখ্যক ইহুদি অভিবাসীকে গ্রহণ করছিল। 1948 থেকে 1951 এই সময়টার মধ্যে তো প্রায় 7 লক্ষ। হ্যাঁ, প্রায় 7 লক্ষ। এদের মধ্যে যেমন ছিলেন হলোকাস্ট থেকে বেঁচে ফেরা ইউরোপীয় ইহুদিরা, তেমনি ছিলেন আরব বা মুসলিম দেশগুলো থেকে বিতাড়িত বা পালিয়ে আসা ইহুদিরাও। তাদের জায়গা হলো কোথায় এই নতুন মানুষগুলোর? গোলান বলছেন প্রাথমিকভাবে এদের অনেককেই বসানো হয়েছিল ওই খালি হয়ে যাওয়া আরব শহরগুলোতে। বাড়িঘর তো ছিলই। ও আচ্ছা। পরে সরকারি উদ্যোগে বিরাট বিরাট আবাসনের প্রকল্প নেওয়া হয়, আর তার বেশিরভাগই তৈরি হয়েছিল প্রাক্তন আরবদের মালিকানাধীন জমিতে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে, এই যে প্রায় 400 গ্রামের কথা বললেন, সেই আরব গ্রামগুলোর কি হলো? সেগুলো কি খালি পড়ে রইল? না, খালি পড়ে থাকেনি, বরং গোলানের গবেষণা বলছে বেশিরভাগ প্রাক্তন আরব গ্রাম পরিকল্পিতভাবে ধ্বংস করে ফেলা হয়েছিল। ধ্বংস করা হয়েছিল কেন? এর পিছনে তিনি কয়েকটা কারণ দেখাচ্ছেন। প্রথমত রাজনৈতিক এবং অবশ্যই কৌশলগত কারণ। যুদ্ধের সময়কার? হ্যাঁ, কিছু গ্রাম যুদ্ধের সময়েই ভেঙে ফেলা হয়। ধরুন সামরিক প্রয়োজনে, যেমন একটা প্ল্যান ছিল প্ল্যান ডি, তার আওতায় আরব বাহিনীর আক্রমণ ঠেকাতে বা ইহুদি বসতিতে হামলা রুখতে কিছু গ্রাম ভাঙা হয়েছিল। আচ্ছা। কিন্তু যুদ্ধের পর, বিশেষ করে 1949 সালের বসন্তে, যখন ইউনাইটেড নেশনস মানে জাতিসংঘ থেকে ফিলিস্তিনি শরণার্থীদের ফিরতে দেওয়ার জন্য চাপ আসতে শুরু করলো, তখন ইসরায়েলি সরকার আরও সচেতনভাবে, মানে পরিকল্পিতভাবে বাকি পরিত্যক্ত গ্রামগুলো ভাঙার সিদ্ধান্ত নেয়। উদ্দেশ্য? মূল উদ্দেশ্য ছিল প্রত্যাবর্তনের পথটাই একেবারে বন্ধ করে দেওয়া, মানে বাড়ি ফেরার জায়গাটাই যদি না থাকে। তার মানে এটা শুধু যুদ্ধের সময়কার প্রয়োজন ছিল না, পরে একটা দীর্ঘমেয়াদী নীতিও এর পেছনে কাজ করছিল। হ্যাঁ, গোলান ঠিক সেটাই দেখাচ্ছেন। দ্বিতীয় আরেকটা কারণ ছিল সামাজিক অর্থনৈতিক।
সেটা কিরকম? দেখুন, আরব গ্রামগুলোর যে চিরাচরিত গঠন ছিল, মানে ঘনবসতিপূর্ণ বাড়িঘর, সরু গলি, হ্যাঁ। সেটা নতুন ধরনের ইহুদি বসতি যেমন কিবুৎজ বা মোশাফ এগুলোর সঙ্গে ঠিক খাপ খাচ্ছিল না। কিবুৎজ বা মোশাফগুলো ছিল মূলত যৌথ কৃষি খামার, বেশ ছড়ানো ছিটানো ধরনের। ও আচ্ছা, পরিকল্পনাই আলাদা ছিল। হ্যাঁ, ঠিক। তাই নতুন ইহুদি গ্রাম তৈরির জন্য বা চাষের জমি বাড়ানোর জন্য পুরনো গ্রামগুলো ভেঙে ফেলা হয়। এমনকি লুঠেরও ঘটনা ঘটেছিল। লোকে বাড়ি তৈরির সরঞ্জাম, ইট, কাঠ, টাইলস এসব খুলে নিয়ে গিয়েছিল। আর সময়ের সাথে সাথেও তো কিছু নষ্ট হয়েছে নিশ্চয়ই। অবশ্যই, অবহেলায়, রক্ষণাবেক্ষণের অভাবে অনেক কাঠামো এমনিতেই নষ্ট হয়ে যায়। আর আপনি 3টে কারণের কথা বলছিলেন, তৃতীয় কারণটা কি? তৃতীয় কারণটা ছিল বলতে পারেন সাংস্কৃতিক এবং প্রতীকী। মানে? গোলানের মতে জায়নবাদী যারা নেতৃত্ব দিচ্ছিলেন এবং নতুন যারা বসতি স্থাপন করতে আসছিলেন, তাদের চোখে এই পুরনো আরব গ্রামগুলো ছিল যেন অনুন্নয়নের প্রতীক, পুরনো মাতৃভূমির অবক্ষয়ের চিহ্ন। আর নতুন বসতিগুলো? অন্যদিকে ওই যে কিবুৎজ বা মুশাভ, সেগুলো ছিল আধুনিকতার প্রতীক, প্রগতির প্রতীক, আর যোগ্য ইহুদিদের মাতৃভূমিতে ফিরে আসার প্রতীক। মানে একটা আইডিওলজিক্যাল ব্যাপারও ছিল। শুধু বাড়িঘর নয়। শুধু বাড়িঘর নয়, গ্রামের কৃষি জমিগুলো নতুন ইহুদি চাষিদের মধ্যে বিলি করে দেওয়া হয়। জমির সীমানা নির্দেশ করত যে পাথরের দেওয়াল বা ক্যাকটাসের বেড়া। হ্যাঁ, ওগুলো তো খুব পরিচিত দৃশ্য। ঠিক, ওগুলোকেও তুলে ফেলা হয়, কারণ সেগুলোকেও ওই অনুন্নয়নের প্রতীক হিসেবেই দেখা হতো। তার মানে গ্রামের ক্ষেত্রে ছবিটা তাহলে বেশ পরিষ্কার। 1948 সালের আগের যে আরব গ্রামীণ দৃশ্যপট বা ল্যান্ডস্কেপ, সেটা ইসরায়েলের সীমানার ভেতর থেকে প্রায় পুরোপুরি মুছেই ফেলা হয়েছিল। হ্যাঁ, বলতে গেলে তাই। কিন্তু শহরগুলোর কথা কি বলছেন গোলান? সেখানেও কি একই রকম ধ্বংসলীলা চলেছিল? না না, শহরগুলোর ক্ষেত্রে ব্যাপারটা ছিল বেশ অন্যরকম। গোলানের বিশ্লেষণ বলছে সেখানে ধ্বংসের চেয়ে সংরক্ষণ আর পুনর্ব্যবহারের প্রবণতাই ছিল অনেক বেশি। তার কারণ? কারণটা খুব বাস্তবসম্মত। এই যে বিপুল সংখ্যক ইহুদি অভিবাসী আসছিলেন, আর যুদ্ধের কারণেও অনেক ইহুদি বাস্তুচ্যুত হয়েছিলেন, তাদের সবার জন্য অবিলম্বে থাকার জায়গার দরকার ছিল। ঠিক। তাই খালি হয়ে যাওয়া আরবদের বাড়িঘর, দোকানপাট, অন্যান্য পরিকাঠামো এগুলো তো রেডিমেড ছিল। এগুলো ধ্বংস না করে ব্যবহার করার দিকেই নজর দেওয়া হয়। কিছু উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, অবশ্যই। যেমন ধরুন, তেল আবিবের আশেপাশে জাম্মাসিন বা সালামার মতো কিছু গ্রাম ছিল। যুদ্ধের সময় সেগুলো খালি হয়ে যায়। সেখানে প্রথমে ইহুদি শরণার্থীরা আশ্রয় নেয়, পরে এগুলো তেল আবিব শহরের অংশ হয়ে যায়। আচ্ছা। আবার ধরুন, জাফা শহরের পুরনো আরব পাড়াগুলো বা কাছের লিড্ডা ও রামলার মতো শহর, এগুলোতেও খুব দ্রুত নতুন ইহুদি অভিবাসীদের বসিয়ে দেওয়া হয়। আর যারা পুরনো বাসিন্দা ছিলেন, মানে আরব বাসিন্দা, যে অল্প কিছু আরব বাসিন্দা থেকে গিয়েছিলেন, তাদের খুব নির্দিষ্ট কিছু এলাকায়, মানে বলতে পারেন ঘেটোর মতো করে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল, যেমন জাফর আজামি পাড়ায়। হাইফার ক্ষেত্রেও কি একই? হ্যাঁ, হাইফার ক্ষেত্রেও ছবিটা একই। যুদ্ধের পর খালি হওয়া আরব পাড়াগুলোতে নতুন অভিবাসীদের জায়গা দেওয়া হয়, আর যেটুকু আরব জনসংখ্যা অবশিষ্ট ছিল তাদের ওয়াদি নিসনাস এলাকা বা পাশের আকরা শহরের পুরনো অংশে কেন্দ্রীভূত করা হয়। আর জেরুজালেম, তার তো একটা বিশেষ গুরুত্ব আছে। অবশ্যই, জেরুজালেমের পশ্চিম অংশ, মানে যেটা ইসরায়েলের ভাগে পড়েছিল, সেখানকার আরব পাড়াগুলো, যেমন ধরুন কাতামন, তালবিয়া, জার্মান কলোনি, বাকা, এগুলো যুদ্ধের সময় বা ঠিক পরেই খালি হয়ে যায়। সেখানেও প্রথমে ইহুদি যুদ্ধ শরণার্থী আর পরে নতুন অভিবাসীদের বসানো হয়। কাছের যে গ্রামগুলো ছিল, যেমন আইন করেম বা মালিহা, সেগুলো একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় এবং পরে শহরের অংশ হয়ে যায়। আর অন্য শহরগুলো ছোট শহর। গোলান উল্লেখ করেছেন টাইবেরিয়াস, সাফেদ, বেইসানের মতো ছোট শহরগুলোর আরব অংশগুলো একইভাবে ইহুদি অভিবাসীদের দিয়ে পূরণ করা হয়েছিল। আবার কিছু বড় গ্রামকে তো রীতিমতো শহরে রূপান্তরিত করা হয়। যেমন ধরুন, উত্তরের খালিসা গ্রামটা হয়ে যায় কিরিয়াত সুমনা শহর, দক্ষিণের ইবনা গ্রামটা হয়ে যায় ইয়াবনে শহর। ব্যতিক্রম ছিল না? কোনো আরব শহরকে টিকে ছিল? হ্যাঁ, ছিল। নাজারেত বা শেফারামের মতো কিছু শহর তাদের আরব চরিত্র বজায় রেখেই ইসরায়েলের অন্তর্ভুক্ত হয়। এগুলো ব্যতিক্রম। আচ্ছা, বোঝা গেল। তাহলে শহরগুলোতে পুরনো কাঠামো টিকে রইল মূলত নতুন বাসিন্দাদের থাকার প্রয়োজনে। কিন্তু এই যে পুনঃবসতি স্থাপন হলো, গল্পটা তো এখানেই শেষ নয়। সময়ের সাথে সাথে এই শহরগুলোর চেহারাও তো নিশ্চয়ই আরও বদলেছে। একদম।
এই দীর্ঘমেয়াদী পরিবর্তনগুলো সম্পর্কে গোলানের লেখায় কি পাওয়া যায়? হ্যাঁ, এখানে গোলান 3টি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার কথা বলছেন, যা শহরগুলোর ভাগ্য ঠিক করে দিয়েছে। প্রক্রিয়াগুলো হলো ধ্বংস, উন্নয়ন এবং সংরক্ষণ। মানে প্রথমে যা রক্ষা করা হয়েছিল তারও অনেক কিছু পরে আবার বদলে গেছে। ঠিক তাই। প্রথমটা বললেন ধ্বংস। শহরগুলোতেও ধ্বংসের প্রক্রিয়া চলেছিল কিভাবে? দেখুন, অনেক প্রাক্তন আরব শহরাঞ্চল যেখানে শুরুতে খুব দরিদ্র অভিবাসীদের জায়গা হয়েছিল, সেগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণের অভাবে আর অতিরিক্ত জনসংখ্যার চাপে খুব তাড়াতাড়ি বস্তিতে পরিণত হয়। ও, হাইফার ওয়াদি সলিব এর একটা খুব পরিচিত উদাহরণ। বাড়িঘর, ড্রেনেজ ব্যবস্থা সব ভেঙে পড়তে শুরু করে। তখন পৌরসভাগুলো চাইছিল এই নোংরা এলাকাগুলো ভেঙে ফেলে নতুন করে গড়তে। কিন্তু সরকার প্রথমে একটু দ্বিধায় ছিল, কারণ তখনও বাসস্থানের অভাব ছিল। কিন্তু 1959 সালে ওয়াদি সলিবে যখন দাঙ্গা হয়। কিসের দাঙ্গা? মূলত উত্তর আফ্রিকা থেকে আসা মিজরাহি ইহুদি অভিবাসীদের বঞ্চনার প্রতিবাদে। সেই ঘটনার পর সরকার বস্তি উচ্ছেদ এবং পুনর্বাসনের নীতি গ্রহণ করে। এর ফলে কি হলো? এর ফলে জাফার, মানশিয়া এলাকা, তেল আভিবের গিবাত আমাল, যেটা আগে ছিল জামাসিন গ্রাম বা কফর শালেম, আগের সালামা গ্রাম, এই রকম এলাকাগুলোর অনেক পুরনো আরব স্থাপত্য ভেঙে ফেলা হয়। সেখানে নতুন আবাসন বা বাণিজ্যিক এলাকা তৈরি হয়। মানে পুরনো স্থাপত্য আরও কমে গেল। হ্যাঁ, যদিও বাসিন্দারা অনেক প্রতিরোধ করেছিলেন, কাজটা সহজ ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে মূল আরব স্থাপত্যের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসে। আচ্ছা, আর দ্বিতীয় প্রক্রিয়াটা বললেন উন্নয়ন। এটা কিভাবে ঘটল? আসলে অভিবাসীদের স্রোত তো থামেনি, তাই নতুন বাসস্থানের চাহিদা ছিল বিপুল। প্রথমে তৈরি হলো কিছু ট্রানজিট ক্যাম্প, যেগুলোকে বলা হতো মাবারত। এগুলোর বেশিরভাগই ছিল প্রাক্তন আরবদের জমিতে। তারপর 1950-এর দশক থেকে শুরু হলো বড় মাপের সরকারি আবাসন প্রকল্প। এগুলোর বেশিরভাগই গড়ে উঠেছিল শহরের বাইরের দিকে, প্রাক্তন আরবদের মালিকানাধীন কৃষি জমিতে। বেসরকারি উদ্যোগেও প্রচুর নির্মাণ কাজ হয়। তার মানে ব্যাপক নগরায়ন। ঠিক, ব্যাপক নগরায়ন। কৃষি জমি, ফলের বাগান, বিশেষ করে জলপাই আর বিখ্যাত জাফফা কমলার বাগান, সেগুলো রাতারাতি উধাও হয়ে গেল। তার জায়গায় এলো বাড়িঘর, রাস্তাঘাট, শপিং সেন্টার, কলকারখানা। এই পরিবর্তনটা কখন বেশি হয়েছে? গোলান দেখাচ্ছেন 1960-এর দশকের শেষ দিক থেকে এই রূপান্তরটা আরও দ্রুত গতি পায়। এমনকি যে প্রাক্তন আরব জমিগুলো প্রথমে ইহুদি কৃষি সমবায় বা কিবুৎসগুলোকে দেওয়া হয়েছিল চাষের জন্য, সেগুলো পরে শহুরি উন্নয়নের জন্য নিয়ে নেওয়া হয়। কিন্তু সবটাই কি ধ্বংস বা নতুন নির্মাণ? কিছু কি সংরক্ষণ করা হয়নি? আপনি তৃতীয় প্রক্রিয়া হিসেবে সংরক্ষণের কথাও তো বললেন। হ্যাঁ, কিছু এলাকা বা স্থাপত্য অবশ্যই সংরক্ষিত হয়েছিল। গোলানের মতে এর পেছনে মূলত দুটো কারণ ছিল। কি কি? প্রথমত, এক ধরনের রোমান্টিক বা নস্টালজিক দৃষ্টিভঙ্গি। কিছু শিল্পী, লেখক, বুদ্ধিজীবী ছিলেন যারা পুরনো জাফফান অলিগলি বা সাফেদের পাথরে বাড়ির স্থাপত্যকে খুব আকর্ষণীয় মনে করতেন। মানে আর্ট আর কালচারের জায়গা থেকে দেখা। হ্যাঁ, কেউ কেউ এর মধ্যে বাইবেলের সময়ের ছোঁয়াও খুঁজে পেতেন। এই মনোভাবের কারণে এই এলাকাগুলোকে কিছুটা বাঁচানোর চেষ্টা করা হয়। সেখানে শিল্পীদের স্টুডিও তৈরি হয়, এগুলোকে ট্যুরিস্ট স্পট হিসাবে গড়ে তোলা হয়। মানে এগুলোকে সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে বাঁচানো গিয়েছিল। আর দ্বিতীয় কারণটা ছিল আরও বাস্তবসম্মত। বলতে পারেন একটা কার্যকারী মূল্যায়ন বা ফাংশনাল অ্যাসেসমেন্ট। সেটা কি রকম? জেরুজালেমের কিছু প্রাক্তন আরব পাড়া, যেমন ধরুন কাতামান বা তালবিয়া, এগুলো মূলত মধ্যবিত্ত বা উচ্চবিত্ত আরবদের এলাকা ছিল। সেখানকার বাড়িগুলো বেশ ভালো মানের ছিল, স্থাপত্য সুন্দর, কাঠামো মজবুত, আধুনিক সুযোগ সুবিধা ছিল। যখন ইসরায়েলি সমাজের বেশ প্রভাবশালী অংশ, ধরুন সরকারি কর্মকর্তা, প্রাধ্যাপক, এই ধরনের লোকেরা তালবিয়ার মতো এলাকায় গিয়ে থাকতে শুরু করলেন, তখন স্বাভাবিকভাবেই এলাকাটার আর অবক্ষয় হলো না, বরং উন্নতি হলো। হ্যাঁ, ঠিক তাই। 1960-এর দশক থেকে কাতামন, জার্মান কলোনি, বাকার মতো এলাকাগুলোতে জেন্ট্রিফিকেশন শুরু হয়। মানে পুরনো বা তুলনামূলকভাবে কম অবস্থা সম্পন্ন বাসিন্দাদের সরিয়ে আরও ধনী লোকেরা আসতে শুরু করেন। বাড়িগুলোর দারুণ সংস্কার হয়, এলাকার ভৌত চেহারা আরও উন্নত হয়, যাকে বলে অভিজাতকরণ। এই জেন্ট্রিফিকেশন কি সব শহরেই হয়েছিল? গোলান বলছেন এই প্রক্রিয়াটা জেরুজালেমের ক্ষেত্রেই সবচেয়ে বেশি করে দেখা গিয়েছিল। তাহলে এই যে সংরক্ষিত এলাকাগুলো, পুরনো জাফফা, সাফেদের আর্টিস্ট কোয়ার্টার বা জেরুজালেমের এই পাড়াগুলো, এগুলোকে এখন কিভাবে দেখা হয়? এগুলোর কি এখনো কোনো আরব পরিচয় টিকে আছে? গোলানের বিশ্লেষণ অনুযায়ী
এই এলাকাগুলো এখন ইসরায়েলি শহুরি জীবনের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে তাদের পুরনো আরব পরিচয়টা প্রায় ঢাকা পড়ে গেছে। তাই? হ্যাঁ, জাফা বা সফেদ এখন পরিচিত মূলত ট্যুরিস্ট স্পট হিসাবে। তালবিয়া বা কাতামনের মতো নামগুলো হয়তো রয়ে গেছে, কিন্তু জেরুজালেমের আজকের ইহুদি বাসিন্দাদের কাছে এই নামগুলো আর তাদের আরব অতীতকে মনে করিয়ে দেয় না। এগুলো এখন বরং উচ্চ আর্থসামাজিক মর্যাদা বা একটা বিশেষ লাইফস্টাইলের প্রতীক। তাহলে সব ধ্বংস, নতুন নির্মাণ আর এই আংশিক সংরক্ষণের মধ্যে দিয়ে 1948 সালের আগের ভূচিত্রটা তো মানে আমূল বদলে গেল। একদম। এর মূল কথাটা কি দাঁড়াচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনি প্রত্যাবর্তনের নিরিখে যদি দেখি? ঠিক এখানেই গোলানের যুক্তির একেবারে কেন্দ্রে আমরা পৌঁছালাম। তিনি বলছেন, এই যে এত ব্যাপক আর এত রকমের স্থানিক পরিবর্তন হয়েছে, এর ফলে ফিলিস্তিনি শরণার্থীরা যদি সত্যি সত্যি তাদের পুরনো বাড়িতে ফিরতে চান, তবে তারা এক প্রায় অসম্ভব চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। কেন? কারণ তাদের চেনা গ্রাম, চেনা পাড়া, এমনকি চেনা ল্যান্ডস্কেপটাই হয় আর নেই, মানে অদৃশ্য হয়ে গেছে, নয়তো এমনভাবে রূপান্তরিত হয়েছে যে তাকে আর চেনাই যায় না। খাড়ে মূল বাড়িতে ফেরাটা এখন আর বাস্তবসম্মত নয়। হ্যাঁ, তিনি সেটাই মনে করেন। শুধু বাড়ি খুঁজে না পাওয়ার জন্য, নাকি আরও কারণ আছে? না, শুধু তাই নয়, গোলান আরও কিছু কারণ দেখিয়েছেন। প্রথমত তো ওই ভৌত অসম্ভবতা। বেশিরভাগ বাড়ি বা জমি হয় ধ্বংস হয়ে গেছে, নয়তো অন্য কারোর মালিকানায় চলে গেছে বা অন্য কাজে ব্যবহৃত হচ্ছে। ঠিক। দ্বিতীয়ত, ইসরায়েলের মতো একটা ছোট আর খুব ঘন বসতিপূর্ণ দেশে লক্ষ লক্ষ প্রত্যাবর্তনকারীকে জায়গা দেওয়া, তাদের জীবিকার ব্যবস্থা করা, এর জন্য যে বিপুল পরিমাণ জমি আর সম্পদের প্রয়োজন, সেটা যোগান দেওয়া প্রায় অসম্ভব। এটাও একটা বড় পয়েন্ট। তৃতীয়ত, এর ফলে বর্তমান ইসরায়েলি জনসংখ্যার, সেখানে তো ইহুদি আরব উভয়ই আছেন, তাদের দৈনন্দিন জীবনে একটা বিরাট ওলটপালট ঘটবে। আচ্ছা। চতুর্থত, জমি ব্যবহারের জন্য তো ইতিমধ্যেই প্রচণ্ড প্রতিযোগিতা রয়েছে। বাড়িঘর, শিল্প, পরিকাঠামো, চাষবাস, প্রত্যাবর্তন হলে সেই প্রতিযোগিতা আরও অনেক গুণ বেড়ে যাবে। আর পঞ্চমত এবং সম্ভবত সবচেয়ে জটিল কারণটা হলো জাতিগত, সাংস্কৃতিক, ঐতিহাসিক সংঘাতের যে স্মৃতি, যে তিক্ততা, তার সাথে ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ এত বিশাল একটা নতুন জনগোষ্ঠীকে একীভূত করা ইসরায়েলি সমাজের পক্ষে একটা বিরাট চ্যালেঞ্জ হবে। তার মানে শুধু বাস্তব সমস্যা নয়, গোলানের মতে এই প্রত্যাবর্তনের ধারণাটাই ইসরায়েলের ইহুদি সংখ্যাগরিষ্ঠদের কাছে একটা ভীতির কারণ। হ্যাঁ, ঠিক তাই। গোলান বলছেন, এটাকে ইসরায়েলের তথাকথিত ইহুদি মানচিত্রের, জুরিশ ম্যাপ, প্রতি একটা অস্তিত্বের সংকট হিসেবে দেখা হয়। তিনি একটা তুলনার কথাও তো এনেছেন। হ্যাঁ, তিনি বলছেন, যেমনভাবে ফিলিস্তিনিরা পশ্চিম তীর বা গাজায় ইসরায়েলি বসতি স্থাপনকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের ধারণার ওপর একটা আগ্রাসন হিসাবে, একটা কাল্পনিক ইহুদি বাইবেলীয় মানচিত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা হিসাবে, তেমনি এই প্রত্যাবর্তনের ধারণাটাও ইসরায়েলের দিক থেকে দেখা হয়। এই জটিল পরিস্থিতিতে গোলান একটা সমাধানের ইঙ্গিত দিচ্ছেন। কি সেটা? তিনি বলছেন, হয়তো ফিলিস্তিনিদের এটা মেনে নিতে হবে যে 1948 সালের সেই স্থানিক বাস্তবতাটা, মানে জায়গার যে পরিবর্তনটা হয়ে গেছে, সেটা আর পাল্টানো যাবে না, ওটা অপরিবর্তনীয়। আর ইসরায়েলের দিক থেকে? আর একই সাথে যদি স্থায়ী শান্তি আনতে হয়, তাহলে ইসরায়েলিদেরও হয়তো তাদের ওই বৃহত্তর ইসরায়েল বা বাইবেলীয় মানচিত্রের ধারণাটা ত্যাগ করতে হবে এবং একটা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রয়োজনীয়তা স্বীকার করতে হবে। আর শরণার্থীরা? গোলান ইঙ্গিত দিচ্ছেন যে এই ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রই হয়তো কিছু শরণার্থীকে পুনর্বাসিত করা সম্ভব হতে পারে, যদিও সেটা তাদের মূল বাড়িতে ফেরা হবে না। সত্যি এটা একটা গভীর এবং মানে বেদনাদায়ক চিত্র। যুদ্ধ কিভাবে শুধু মানুষের জীবন কেড়ে নেয় না, তাদের পায়ের তলার মাটি, তাদের চেনা পৃথিবী, তাদের স্মৃতির যে আধার, সেটাকেও চিরকালের মতো বদলে দেয়। আর্নন গোলানের এই বিশ্লেষণটা আমাদের খুব স্পষ্টভাবে দেখালো 1948 সালের পর ঘটে যাওয়া সেই বিরাট স্থানিক পরিবর্তনের ধাপগুলো। গ্রামের ধ্বংস, শহরে রূপান্তর, নতুন বসতি স্থাপন, দীর্ঘমেয়াদী উন্নয়ন, যা ইসরায়েলের ভেতরের 1948 পূর্ব আরব ভূচিত্রকে প্রায় সম্পূর্ণতই মুছে দিয়েছে। এবং এর অনিবার্য পরিণতি হল ফিলিস্তিনিদের মনে পুষে রাখা ঘরে ফেরার যে আকুল আকাঙ্ক্ষা, আর অন্যদিকে ইসরায়েলিদের মনে সেই প্রত্যাবর্তনের সম্ভাবনার ভয়, এই দুয়ের মধ্যে একটা গভীর সংঘাত। গোলানের মূল কথাটা তো এটাই যে আজকের এই পরিবর্তিত বাস্তবতায় লক্ষ লক্ষ মানুষের তাদের সেই পুরনো ভিটেমাটিতে ফেরাটা কার্যত অসম্ভব।
তাই যদি সমাধান খুঁজতেই হয় তবে উভয় পক্ষকেই হয়তো তাদের নিজ নিজ ভ্রমাত্মক মানচিত্র ইলুজারি ম্যাপস মানে যে ধারণাগুলো আর বাস্তবসম্মত নয় সেগুলো থেকে সরে আসতে হবে। আর বিকল্প পথের দিকে তাকাতে হবে। হ্যাঁ, শান্তি এবং শরণার্থী সমস্যার বিকল্প পথের দিকে তাকাতে হবে, যে পথটা হয়তো ওই দুই রাষ্ট্র সমাধানের ধারণার সঙ্গেই যুক্ত। এই আলোচনাটা শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু রেখে যায়। কি বলুন তো? যদি অতীতের সেই চেনা ভূচিত্র মানে বাড়ি, গ্রাম, পাড়া সত্যিই হারিয়ে যায় বা এমনভাবে বদলে যায় যে তাকে আর চেনাই যায় না, তাহলে প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা মানুষের স্মৃতি, হারানো বাড়ির স্মৃতি, ফেলে আসা গ্রামের স্মৃতি, সেই স্মৃতিগুলো এই নতুন বাস্তবতার সাথে কিভাবে লড়াই করে, কিভাবে টিকে থাকে যখন বাস্তব আর স্মৃতির মধ্যে কোনো মিলই খুঁজে পাওয়া যায় না? এটা নিঃসন্দেহে ভাবনার বিষয়। অবশ্যই এটা নিয়ে অনেক ভাবার অবকাশ আছে।